দুই বন্ধু মেলাবাড়ি থেকে বাসায় ফিরছে। তারা মেলাবাড়ি থেকে বের হয়ে দেখে অনেক রাত হয়েছে। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না তারা। পুরো রাস্তা শুনশান অবস্থা। কোনো গাড়ির আওয়াজ নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসতেছে। মেলাবাড়ি থেকে তাদের বাসার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। হৃদয় রিফাতকে বলল, রিফাত, তোকে আমি আগেই বললাম যে তাড়াতাড়ি বাসায় ফিরবো। বেশি রাত করা যাবে না। আরে ধুর, আমি কি জানতাম যে এত রাত হবে? মেলাবাড়ির ভিতরে তো বোঝাই যাচ্ছিল না যে এত রাত হয়ে গেছে। তাহলে এখন বাসায় ফিরবো কিভাবে? কোনো গাড়ি তো দেখতেছি না। আরে চল চল, হেঁটেই যাব। আরে তুই কি বলতেছিস এসব? এত দূর রাস্তা হেঁটে যাব, তাও আবার এত রাতে? আরে বন্ধু চল, তুই গল্প করতে করতে কখন বাসায় পৌঁছে যাব বুঝতেই পারবো না। তারা দুজন বাসার দিকে হেঁটে রওনা দিল। অন্ধকার রাস্তা, গভীর রাত। রাস্তার আশপাশ থেকে পশু পাখির ভয়ঙ্কর শব্দ ভেসে আসতেছে। কিন্তু হৃদয় একটু ভয় পাচ্ছে। রিফাত এসব ভয় না পেয়ে গল্প বলতে বলতে হাঁটতেছে। তারা হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে চলে আসলো। তারা সেখানে থেমে গেল এবং হৃদয় বলে উঠল, কিরে, এখন কোন রাস্তা দিয়ে যাবি? এই তো শ্মশানের রাস্তা দিয়ে যাব, কারণ পাকা রাস্তা দিয়ে গেলে অনেক দূর যেতে হবে, আর শ্মশানের রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এত রাতে শ্মশানের রাস্তা দিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। আরে তুই হুদাই ভয় পাইতাছিস কেন? শ্মশানের রাস্তা দিয়ে গেলে কি এমনটা হবে? আমি শুনছি গভীর রাতে শ্মশানের রাস্তায় নাকি ভূত প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। তোর আজাইরা কথা বন্ধ করবি? আমি ভাই এই রাস্তা দিয়েই যাব, আর এত দূর ঘুরতে পারবো না। অনেক ঘুম পাইতাছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তোর যদি ঘুরে যাওয়ার শখ থাকে তাহলে তুই যা, কিন্তু আমি এদিকেই যাব। দেখ রিফাত, আমি আরো শুনেছি যে এই পথে যাওয়ার সময় যদি কোনো কিছু ভেঙে সামনে পড়ে তাহলে নাকি কুলক্ষণে হয়। তার চেয়ে বরং আমরা একটু এই দিকেই ঘুরে যাই। তুই আবার এসব কথা বলা শুরু করলি? তোকে তো বললাম যে তোর যদি ঘুরে যাওয়ার শখ থাকে তুই ওই দিক দিয়ে ঘুরে যা, কিন্তু আমি এই শ্মশানের রাস্তা দিয়েই যাব। আমি এইসব ভয় পাই না। চল তাহলে। তোকে আমি বুঝাইতে পারলাম না, তবে আমি এটা শিওর যে এই দিকে গেলে কিছু একটা হবে। কারণ এর আগেও আমি অনেকবার এসব ঘটনা শুনেছি। এইদিকে গেলে নাকি ভূতেরা পিছন নেয়। আমি অনেক কবিরাজের কাছেও শুনেছি এই ভূতগুলো অনেক ভয়ানকও হয়। রিফাত হৃদয়ের কথা না শুনেই শ্মশানের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শুরু করলো। কিন্তু হৃদয় কি করবে সে ভেবে পাচ্ছিল না। সে তো রাস্তায় একা ঘুরে যেতেও পারবে না, কারণ সে ভূত পেত অনেক ভয় পায়। সে আর কোনো কিছু না ভেবেই রিফাতের পিছনে পিছনে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে চলে আসলো সেই পুরনো শ্মশানের কাছে। চারদিকে ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার রাস্তা, চারদিকে সব ভয়ানক শব্দ ভেসে আসতেছে। হঠাৎ করেই গাছের একটা পুরনো ডাল ভেঙে রিফাতের সামনে পড়ল। তখন হৃদয় পিছন থেকে বলে উঠল, রিফাত, আমার কিন্তু এখানে কোনো কিছুই সুবিধার মনে হইতেছে না। তুই এই সামনের ডালটাতে হাত দিস না। কুলক্ষণে কিছু হতে যাচ্ছে। এখনই চল, আমরা আবার এইদিকে পিছন দিকে ফিরে যাই। আরে তুই হুদাই ভয় পাইতাছিস। হয়তো ডালটা শুকিয়ে গেছে, তাছাড়া পুরনো ডাল ভেঙে পড়বে এটাই স্বাভাবিক। তুই একটা আসলেই ভীতু, কিছুই হবে না, চল তো তুই। না না, তুই এই ডালটাতে হাত দিস না। আরে তুই চুপ কর তো। ডালটা না সরালে সামনের দিকে যাবো কিভাবে? রিফাত হৃদয়ের কথা না শুনে ডালটা সরিয়ে বাসার দিকে এগোতে শুরু করলো। হৃদয় ভয়ে ভয়ে পিছনে পিছনে যাচ্ছে এবং তারা বাসায় পৌঁছায় পরের দিন সকালবেলা। হৃদয় রিফাতকে ডাকতে গিয়ে দেখে রিফাতের গা জ্বরে পুড়ে যাচ্ছে। রিফাত একটা কম্বল গায়ে পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে কাঁপতেছে। হৃদয় তখন রিফাতকে জিজ্ঞাসা করে, কিরে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কালকে রাতে তো ঠিকই ছিলি, হঠাৎ করে আজকে সকালে তোর আবার কি হলো? আরে আমি কি করে জানবো যে জ্বর কিভাবে হলো? রাতে তো ঠিকই শুইছিলাম, সকালে দেখতেছি খুব ঠান্ডা লাগতেছে,
আর জ্বরে গা পুড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তুই শুয়েই থাক, আমি একটু আসতেছি। কই যাবি তুই? আমি ওখানে আগে যাই, এসে তোকে সবকিছু বলবো। আচ্ছা যা। হৃদয় বুঝতে পারে যে রিফাতকে ভূত ধরেছে, তাই ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন সে আর দেরি না করে রওনা দেয় কবিরাজের বাসার দিকে এবং কবিরাজের বাসায় পৌঁছে দেখে কবিরাজ বসে আছে তন্ত্র সাধনায়। কবিরাজ দাদা, ও কবিরাজ দাদা, শুনতেছো? বল, কি বলবি বল। দাদা, কাল রাতে আমি আর আমার বন্ধু মেলা বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে আমরা হেঁটে বাসার দিকে রওনা দেই, কিন্তু আমার বন্ধু তাড়াতাড়ি বাসায় আসার জন্য শ্মশানের রাস্তা ধরে বাসায় ফিরছিলাম। আমি অনেকবার মানা করা সত্ত্বেও সেই ওই রাস্তা দিয়েই আসছে। চুপ কর, আমি অজ্ঞল কথা বুঝতে পারছি। আর এখন ওর গায়ে খুব জ্বর। আমি কাল রাইতের বেলায় ইঙ্গিত পাইছি, ওই একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। সে শ্মশানের ভূতের বাধা দেওয়া সত্ত্বেও ডালটা সরাই ফেলাইছে। তাহলে কবিরাজ দাদা, এখন কি করা যায়? ওই তো ভুল করেই ফেলছে। হ, ভুল তো কইরাই ফেলাইছে, কিন্তু শ্মশানের ভূত তো অনেক ভয়ঙ্কর। তাও একটা পূজা করে দেখান যাক, সে শান্ত হয় কি না। তাহলে পুজোটা কবে করবে? মঙ্গলবার রাত 12টার পর ওরে নিয়ে তুই নদীর ধারে চলে আসবি। কেউ যাতে জানতে না পারে। একটা পশু জবাইকরণ লাগবো, জানের বদলে জান। আচ্ছা দাদা, আমি ওকে নিয়ে আসবো। কবিরাজের এসব কথা শুনে হৃদয় বাসায় যায় এবং রিফাতকে সব বুঝিয়ে বলে। রিফাত বুঝতে পারে যে ঘটনাটা আসলেই সত্য। মঙ্গলবার রাত 12টার পর হৃদয় রিফাত একটা ছাগল নিয়ে রওনা দেয় নদীর ধারে। কবিরাজ তার তন্ত্র সাধনা শুরু করে দেয়। চারদিক থেকে হু হু করে বাতাস শুরু হয়ে যায়। হৃদয় রিফাত দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপতেছিল। তখন হঠাৎ করে কবিরাজের তন্ত্র সাধনার সামনেই একটা ভূত এসে হাজির হয়। কবিরাজ, তুই থেমে যা। আর আমাকে কেন ডেকেছিস তুই? কবিরাজ, তুই জানিস না, আমার কাছে ভুল করলে কোনো ক্ষমা হয় না। আমি ওর জ্যান্ত রক্ত খেয়ে ফেলবো। এই পোলাটা একটা ভুল কইরাই ফেলাইছে, তুই এই পোলাটারে ক্ষমা করে দে। না, তুই ওরে খাইতে পারবি না। আমি একটা পশু জবাই করমু, তুই বরং এগুলো রক্ত খাইয়া ফেলা আর শান্ত হয়ে যা। কবিরাজের কথা তখন ভূত আর মানতে ছিল না। তখন কবিরাজ ও তার সাথে কথা বলা বাদ দিয়ে গভীর মনোযোগ দিয়ে আগুনে বারবার কি যেন ছিটিয়ে দিতেছে। আর চারদিকে ভয়ঙ্কর বাতাস, এ যেন এক কালবৈশাখী ঝড়ের মতো, এবং ভূতটি ছটফট করতে লাগলো। শেষে কবিরাজ পশুটিকে জবাই করে দিল। আশপাশটা রক্তে ভেসে গেল এবং পরক্ষণেই চারদিকের বাতাস থেমে একদম ঠান্ডা পরিবেশ হয়ে গেল। হৃদয় রিফাত এসব দেখে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর কবিরাজ তাদের চোখে পানি দিয়ে তাদের জাগিয়ে তোলে। তারা উঠে দেখে চারদিকের আবহাওয়া ঠান্ডা, আশপাশে পশুর রক্তে ভিজে গেছে এবং রিফাত প্রাণ নিয়ে বেঁচে যায়। আর তখন থেকেই এই শ্মশানের রাস্তা দিয়ে কেউ হাঁটে না। আর শ্মশানের ভয়ঙ্কর ভূত কাউকে জ্বালাতনও করেনি কখনো।